সবাই একটু লাইনে থাকেন। সবাই যুক্ত হোক। 2 মিনিট পরে ক্লাস শুরু করব। জি, আপনারা কি 40 ধারা পর্যন্ত বুঝতে পেরেছেন? 41 ধারা পর্যন্ত বুঝতে পেরেছেন আপনারা? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? সে আপনারা একটু ক্লাসে রেসপন্স করবেন। রেসপন্স না করলে তো আসলে ক্লাস নেওয়া যায় না। বোঝেন না কেন? আপনাদের ক্লাসে অ্যাক্টিভ থাকবেন, প্রাণবন্ত থাকবেন। না বুঝলে বলবেন, বুঝলেও বলবেন। আমরা 42 ধারার টাইটেলটা কেউ একজন একটু বলেন তো। 42 ধারার টাইটেলটা বলেন। কি বলা আছে 42 ধারাতে? মর্যাদা বা অধিকার ঘোষণা সম্পর্কে আদালতের বিবেচনামূলক ক্ষমতা। ঘোষণামূলক মামলা বা ঘোষণামূলক ডিগ্রি। জি। ডিক্লারেটরি স্যুট আর ডিক্লারেটরি ডিগ্রি। এখন ধরেন যে আদালত যে কোনো ধরনের ঘোষণা দিতে পারেন, যে কোনো ধরনের ঘোষণা দিতে পারেন। এখনও যে কোনো ধরনের বলতে দুইটা ক্ষেত্রে ঘোষণা দিতে পারেন। দুইটা ক্ষেত্রে ঘোষণা দিতে পারেন। একটা আপনার বাদীর আইনগত পরিচয়, সম্পত্তিতে শর্তের অধিকারী বা অধিকার, এই দুইটা ক্ষেত্রে ঘোষণা দিতে পারেন। এখন প্রশ্ন হলো যে ঘোষণা কাকে বলে? এখানে ঘোষণা বলতে কি বোঝাচ্ছে, বা ঘোষণামূলক মোকদ্দমা বলতে কি বোঝাচ্ছে? এখন ধরেন যে হাসান ভাই একটা স্কুলের প্রিন্সিপাল। তা সে আপনার একটা প্রতিষ্ঠানে তো আছেন। তা তাকে কোনো প্রকার নোটিশ ছাড়া কর্তৃপক্ষ বলল কালকে থেকে আপনি এই স্কুলে আর আসবেন না, আপনি এই স্কুলে আর আসবেন না।
আপনার চাকরি নট। পরবর্তীতে হাসান ভাই তো ক্ষিপ্ত হয়ে গেছে যে আমার কোনো কারণ ছাড়া আমার চাকরি নট। পরবর্তীতে হাসান ভাই মামলা করছে, কিসের মামলা? যে ঘোষণার মামলা। ঘোষণার মামলা করেছে যে ওই পদের অধিকারী কি না। ঠিক আছে, এখন বিচারক মামলাটা নিছেন, নেওয়ার পরে পরবর্তীতে বিচার বিশ্লেষণ করে সাক্ষ্য প্রমাণ নিয়ে পরবর্তীতে আদালত কি করলো? ঘোষণা দিল যে হাসান উক্ত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, তাকে উক্ত প্রতিষ্ঠানে যাওয়া থেকে কেউ কি করতে পারবে না? বাধা প্রদান করতে পারবে না। তাহলে এইটাই হলো যে কি ঘোষণা। আবার ধরেন ঘোষণা হইতে পারে ক হলো গ এর সন্তান কি না। বিচারক কি করলো? ঘোষণা দিল ক গ এর সন্তান না। আবার আরেকটা প্রশ্ন আপনার এর ঘোষণা আসতে পারে যে গ ক এর পালিত সন্তান কি না। এখন এই প্রশ্ন যদি আসে তাহলে এই যে এই ধরনের যে ঘোষণা, এই ঘোষণাগুলো দেওয়াই হচ্ছে কি আপনার ঘোষণামূলক মোকদ্দমা। তাহলে ঘোষণামূলক মোকদ্দমা বলতে বোঝাচ্ছে কোনো ব্যক্তির কোনো শর্ত বা অধিকার সম্পর্কে আদালত যে ঘোষণা প্রদান করে থাকেন সেটাকেই বলা হচ্ছে ঘোষণামূলক মোকদ্দমা। তাহলে কয়টা বিষয়ে? দুইটা বিষয়, একটা হলো শর্ত বা মালিকানা বা অধিকার, আরেকটা হলো যে আপনার কোনো হ্যাঁ শর্ত বা অধিকার। এই দুইটা বিষয়ে যে ঘোষণা দিয়ে থাকেন সেটাকে আপনার বলা হচ্ছে কি ঘোষণামূলক মোকদ্দমা। তাহলে ঘোষণামূলক মোকদ্দমা কাকে বলে? কে বলবেন? কে বলবেন? নিচ থেকে বলেন। মুন্নি বলেন। মুন্নি কি শুনতে পাচ্ছেন? মুন্নি শুনতে পাচ্ছেন? সাবিনা বলেন তো ঘোষণামূলক মোকদ্দমা কাকে বলে? কোনো শর্ত বা মালিকানা বা অধিকারের ক্ষেত্রে দেওয়া হয় ঘোষণা, তখনই তাকে মালিকানা না, ঘোষণার মোকদ্দমা বলা হয়। মানে আমি একদম সহজ করে দিই, আর একটু সহজ করে দিই। যদি কোনো ব্যক্তির শর্ত অথবা অধিকার কি হয়? খর্ব হয়, তখন ওই শর্ত এবং মালিকানা সম্পর্কে বিচারক যে ঘোষণা প্রদান করেন বা যে ডিগ্রি প্রদান করেন সেটাকেই কি বলা হচ্ছে? আপনার ঘোষণামূলক মোকদ্দমা বা ঘোষণামূলক ডিগ্রি। এখন ধরেন দুইটা ক্ষেত্রে কি করতে পারে? আদালত ঘোষণা প্রদান করতে পারে দুইটা ক্ষেত্রে। কোন দুইটা ক্ষেত্রে? একটা হলো যে আপনার আইনগত পরিচয়, আরেকটা সম্পত্তিতে শর্তের অধিকার। তাহলে কয়টা ক্ষেত্রে ঘোষণা দিতে পারে? দুইটা ক্ষেত্রে ঘোষণা দিতে পারে। বাদীর আইনগত পরিচয় আর সম্পত্তিতে শর্তের অধিকার। মুশফিক ভাই কোন দুইটা ক্ষেত্রে ঘোষণা দিতে পারে? আইনগত অধিকার এবং সম্পত্তিতে সত্ত্বের অধিকার। শর্তের অধিকার। এই দুইটার আপনার ইংরেজিটা আপনাদের মনে রাখতে হবে, রাইট টু প্রপার্টি অর রাইট টু আপনার যে ক্যারেক্টার। টু এনি লিগ্যাল ক্যারেক্টার অর এনি রাইটস টু প্রপার্টি। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাইলাম, টু এনি লিগ্যাল ক্যারেক্টার অর রাইট টু প্রপার্টি। এই দুইটা ক্ষেত্রে বিচারক কী করতে পারেন? ঘোষণা প্রদান করতে পারেন। এখন ধরেন যে কে ঘোষণামূলক
মোকদ্দমা করতে পারেন? কে ঘোষণামূলক মোকদ্দমা করতে পারেন? 1 নম্বর ব্যক্তি, যার আইনসম্মত বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তি। আইনসম্মত মানে এই যে আমরা কোন ক্ষেত্রে আপনার কি করা যায়, ঘোষণামূলক মোকদ্দমা করা যায়, এটা বলা আছে 1 নম্বর পয়েন্টে, যে বাদীর আইনগত পরিচয়ের জন্য। তাহলে যার কি আছে, আইনগত পরিচয় আছে, আইনসম্মত বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তি, আর যার কোনো সম্পত্তিতে কি আছে, অধিকার আছে। তাহলে যার আইনগত পরিচয় খর্ব হচ্ছে বা ওই বিষয়ে ঘোষণা দরকার সেই ব্যক্তি, আর যার কোনো সম্পত্তিতে কোনো অধিকার আছে। আমরা কিন্তু এই 8 ধারা আর আপনার 42 ধারা একসাথে পেঁচায় মামলা করি কখন, যখন আপনার মালিকানার সাথে দখল প্রয়োজন এবং যে এই জমির মালিক অমুক এইটাও প্রয়োজন, ঠিক আছে, তখন আমরা 8 ধারা এবং কি করি 42 ধারা একসাথে পেঁচায় মামলা করি। তখন কিন্তু আপনাদের রাইট টু প্রপার্টিতে চলে আসে, রাইট টু প্রপার্টিতে চলে আসে। এখন ধরেন এই ঘোষণামূলক মোকদ্দমায় কোন ধরনের প্রতিকার পাইতে পারে? আইনগত পরিচয় সম্পর্কে মানে ঘোষণামূলক প্রতিকার পাইতে হলে কোন কোন ধরনের শর্ত পালন করতে হবে? আইনগত পরিচয় থাকতে হবে, যা অবশ্যই আইনত সৃষ্ট হইতে হবে। টর্ট বা কোনো চুক্তির মাধ্যমে তৈরি হবে না। আইনগত পরিচয় এটা কোনো টর্ট বা চুক্তির মাধ্যমে কি হবে না, তৈরি হবে না বা সৃষ্ট হবে না। সম্পত্তিতে তার কি থাকতে হবে, শর্তের অধিকারী হইতে হবে। ভবিষ্যৎ মালিকানা এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। ঘোষণামূলক মোকদ্দমা ভবিষ্যতের মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, বা ভবিষ্যৎ মালিকানার সম্পর্কে আপনার এটা প্রযোজ্য নয়। যেমন মুশফিক ভাই কোর্টে মামলা করছে যে আমি আগামী 2040 সালে আমি 10% জমি ক্রয় করব, আমার এখনই ঘোষণা দেওয়া হোক যে ওই জমির মালিক আমি। তো এই যে ভবিষ্যৎ মালিকানা সম্পর্কে কোনো ঘোষণা বিচারক দিতে পারে না। তারপর দেখেন কোনো ব্যক্তি শর্ত অস্বীকার করতে উদ্যোগ গ্রহণ করে এরকমের ক্ষেত্রে অস্বীকার করতে উদ্যোগ গ্রহণ, এই ক্ষেত্রে কি করা যাবে, ঘোষণামূলক মোকদ্দমার ডিগ্রি পেতে পারেন। এইবার ধরেন আরেকটা শর্ত হইল যে আনুষঙ্গিক প্রতিকার, কনসিকুয়েন্ট রিলিফ। এখন ধরেন এই কনসিকুয়েন্ট রিলিফ কাকে বলে, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, লিখিতর জন্য এবং পিলির জন্য উভয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কনসিকুয়েন্ট রিলিফ বলতে আমি খুব সংক্ষেপে আপনাদের আমি বলবো, সহজভাবে আপনারা একটু বুঝে নেবেন, না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। যেমন ধরেন কনসিকুয়েন্ট রিলিফ বা আনুষঙ্গিক প্রতিকার। এখন ধরেন যে একটা সম্পত্তির মালিক সৈকত ভাই, 5% জমির মালিক সৈকত ভাই, সেই সম্পত্তি হাসান ভাই, আলামিন ভাই আর মুশফিক ভাই কি করছে, দখল করে নিয়েছে। পরবর্তীতে বলতেছে এই জমির মালিক আমি, এই জমির মালিক তুই না, সৈকতকে এইভাবে হুমকি দামকি দিচ্ছে। তখন সৈকত ভাই কোর্টে গেল মামলা করছে কিসের, আপনার মালিকানার মামলা করছে, শুধু মালিকানার মামলা করছে। কিন্তু সৈকত ভাইয়ের ওই জমিতে কি নাই, দখলও নাই। তখন বিচারক কি করবেন, ওই মামলার ডিগ্রি প্রদান করবেন না, কারণ সৈকত ভাই আনুষঙ্গিক প্রতিকার চায় নাই। এখানে আনুষঙ্গিক প্রতিকারটা কি কেউ কি বলতে পারবেন? এখানে আনুষঙ্গিক প্রতিকারটা কি, শুধু আপনার মালিকানা চেয়েছে। ইয়েস রাইট আলামিন ভাই, এখানে দখলের মালিকানার সাথে দখলও চাইতে হবে। যে ক্ষেত্রে আপনার আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার অপশন থাকে সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে। যদি আনুষঙ্গিক প্রতিকার না চাওয়া হয় তাহলে বিচারক ডিগ্রি প্রদান করবেন না। ডিগ্রি প্রদান না করে কি করবেন,
এই আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার জন্য 21 দিনের একটা সময় দিবেন, যে এই 21 দিনের মধ্যে আপনি আপনার আর্জি সংশোধন করেন। আর্জি সংশোধন করে আপনার ওই আনুষঙ্গিক প্রতিকার ইনক্লুড করেন। আপনি যখন আনুষঙ্গিক প্রতিকার ইনক্লুড করবেন তখন আপনার কি করবে, আপনার ওই মামলাতে ডিগ্রি প্রদান করবেন। আর যদি এই 21 দিন আপনার সময় দেওয়ার পরেও যদি আপনি আপনার আনুষঙ্গিক প্রতিকার না চান, তখন আপনার মামলাটা খারিজ করে দেবেন। ক্লিয়ার হয়েছেন? একটু মনোযোগ সহকারে শুনেন, আমি যেটা বললাম একটু ভাবেন, আমি যেটা বললাম একটু মনোযোগ সহকারে নিজের মতো করে ভাবেন। বুঝতে পেরেছেন? যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে আনুষঙ্গিক প্রতিকার কাকে বলে, তাহলে কি উত্তর করবেন? আনুষঙ্গিক প্রতিকার বলতে বোঝায় যে একটার সাথে যদি আরেকটা অধিকার সম্পর্কিত হয়, সেক্ষেত্রে যদি ওই অধিকারটা যদি না চাওয়া হয়, বা ওই যে আরেকটা অধিকার আছে ওই অধিকারটাকে বলা হচ্ছে কি আনুষঙ্গিক প্রতিকার। এই আনুষঙ্গিক প্রতিকার চাওয়া কিন্তু বাধ্যতামূলক, বাধ্যতামূলক। এখন ধরেন আনুষঙ্গিক প্রতিকার অবশ্যই চাইতে হবে। যেখানে আনুষঙ্গিক প্রতিকার দাবি করতে পারতো, যদি না চাই, যদি আনুষঙ্গিক প্রতিকার না চাই, তাহলে আদালত ঘোষণামূলক মোকদ্দমার ডিগ্রি প্রদান করবেন না। এখন ধরেন যে আমরা এখানে পয়েন্ট পাইলাম কি কি, ঘোষণামূলক মোকদ্দমা কাকে বলে, কোন কোন ক্ষেত্রে ঘোষণামূলক মোকদ্দমার ডিগ্রি প্রদান করতে পারে, বা কোন কোন ক্ষেত্রে ঘোষণামূলক মামলা করা যায়, কোন কোন ক্ষেত্রে যায়, কোনো আইনগত পরিচয়ের ক্ষেত্রে এবং সম্পত্তির অধিকারের ক্ষেত্রে। এখন ধরেন যে আপনার এই ঘোষণামূলক মোকদ্দমা ক্ষেত্রে আপনার আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে। যদি আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার অধিকার থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, চাইতে হবে। যদি আনুষঙ্গিক প্রতিকার না চাই তাহলে সেক্ষেত্রে কি করবে না, বিচারক ডিগ্রি প্রদান করবেন না। 21 দিনের আর্জি সংশোধনের একটা সময় দিবেন, ওই সময়ের মধ্যে যদি সংশোধন করে তাহলে ডিগ্রি প্রদান করবেন, আর যদি সংশোধন না করেন তাহলে মামলা ডাইরেক্ট খারিজ করে দিবেন। ঠিক আছে? এবার দেখেন, ঘোষণামূলক মোকদ্দমা দেওয়া বা ঘোষণা দেওয়া আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা। ঠিক আছে? আদালতের জন্য বিবেচনামূলক ক্ষমতা। আর আরেকটা জিনিস বললাম যে আনুষঙ্গিক প্রতিকার চাওয়া কিন্তু বাধ্যতামূলক, কোনো অপশনাল কোনো অপশন না। আর আপনার এই যে আপনি ধরেন যে আনুষঙ্গিক প্রতিকার চাইতে পারতেন কিন্তু চান নাই, এক্ষেত্রে কিন্তু বিচারকের ডিগ্রি প্রদান না করা এটা কিন্তু বিচারকের জন্য বাধ্যকর। সে কিন্তু আপনার ডিগ্রি প্রদান করবেন না। ঠিক আছে? কোনোভাবেই ডিগ্রি প্রদান করবেন না, তার অধিকার নাই ডিগ্রি দেওয়ার, বিচারকের অধিকার নাই যদি আনুষঙ্গিক প্রতিকার না চায় সেক্ষেত্রে ডিগ্রি প্রদান করা। এখন ধরেন যে শুধুমাত্র যদি ঘোষণার মামলা হয়, শুধুমাত্র ঘোষণার মামলা হলে ডিগ্রি জারি করার প্রয়োজন নাই। যেমন ধরেন যে মামলাতে শুধুমাত্র মালিকানারই প্রশ্ন, আনুষঙ্গিক প্রতিকার নাই, যেমন আমরা বললাম যে 5% জমি এই যে আলামিন, মুশফিক আর হাসানিরা দখল করে নেছে। এখন মামলাটা হয়েছে কি শুধুমাত্র মালিকানা, ওই জমির মালিককে, এইটার এর মধ্যে আপনার কোনো দখল বেদখলের কোনো বিষয় নাই, সেক্ষেত্রে আপনার ডিগ্রি জারির কোনো প্রশ্ন আসে না। ডিগ্রি জারিতে সাধারণত কি হয়, যদি ডিগ্রি জারির প্রয়োজন হতো তাহলে কি করতো, আদালত আদেশ দিত যে ওই সম্পত্তির দখল সৈকতকে বুঝাইয়া দেওয়া হোক। তো এখন ওই সম্পত্তিতে আপনার দখল বেদখলের কোনো আনুষঙ্গিক প্রতিকারই নাই, আর আনুষঙ্গিক প্রতিকারটা ছিল দখল।
যদি আনুষঙ্গিক প্রতিকার থাকতো সেক্ষেত্রে বিচারক বলতো যে দখল বুঝিয়ে দেওয়া হোক। এখানে দেখেন যে শুধুমাত্র ঘোষণা এখানে, তাহলে এখানে ডিগ্রি জারির কোনো প্রয়োজন নাই। যদি আনুষঙ্গিক প্রতিকার থাকে সেক্ষেত্রে ডিগ্রি জারির প্রয়োজন আছে। আনুষঙ্গিক প্রতিকার কি দখল, এই দখলটা বুঝাই দেওয়াটাই হচ্ছে কি ডিগ্রি জারি। এই আপনার দখলটা বুঝাই দেওয়াটাই হচ্ছে কি ডিগ্রি জারি। বুঝতে পেরেছেন? জি। মুশফিক ভাই বুঝতে পারছেন? সৈকত ভাই বুঝতে পারছেন? মুন্নি বুঝতে পারছেন? আলামিন ভাই বুঝতে পারছেন? বুঝতে পারছেন? মুশফিক ভাই কি শুনতে পাচ্ছেন? আলামিন ভাই শুনতে পাচ্ছেন? সৈকত ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বুঝছি। মুন্নি আপনি কি অসুস্থ? আপনার কোনো রেসপন্স পাচ্ছি না কেন? একটু অসুস্থ, তারপর ক্লাসে চুপ করে আছি আর কি, কি আর করা। আচ্ছা, আপনি চুপ করেই থাকেন, মনোযোগ সহকারে শুনেন। সৈকত ভাই ওকে? ঠিক আছে। সৈকত ভাই শুনতে পাচ্ছেন? তাহলে আমরা দুইটা পয়েন্ট এখানে পাইলাম। কি পাইলাম? যে যদি শুধু ঘোষণা হয় বা শুধু ঘোষণার মামলা হয় তাহলে ডিগ্রি জারির প্রয়োজন নাই। আর যদি আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণা হয় তাহলে ডিগ্রি জারির প্রয়োজন আছে। এখন ধরেন শুধু ঘোষণার জন্য কোর্ট ফি দিতে হবে 300 টাকা। শুধু ঘোষণার জন্য কোর্ট ফি দিতে হবে 300 টাকা। আর শুধু ঘোষণার জন্য মামলা দায়ের করার তামাদি হলো 6 বছর। তামাদি 6 বছর। আর শুধু ঘোষণার ডিগ্রি জারির প্রয়োজন নাই। আর আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণার মামলায় আপনার কোর্ট ফি প্রদান করতে হবে অ্যাড ভ্যালোরেম। কোর্ট ফি প্রদান করতে হবে অ্যাড ভ্যালোরেম। আর মামলা দায়ের করতে হবে 3 বছরের মধ্যে। আর এখানে ডিগ্রি জারির প্রয়োজন আছে। এইটা আমি সার্কেল করে দিয়েছি, আপনারা এই সার্কেলটা পড়বেন, ঠিক আছে? তাহলে শুধু ঘোষণার মামলায় কোর্ট ফি কত টাকা? 300 টাকা। আর আনুষঙ্গিক প্রতিকার সহ মামলার কোর্ট ফি কত? অ্যাড ভ্যালোরেম মানে আনুপাতিক হারে। আর শুধু ঘোষণার মামলা দায়ের করতে হয় 6 বছরের মধ্যে। অনুচ্ছেদ কততে আছে তামাদি আইনের? 120 অনুচ্ছেদে বলা আছে এটা। আর শুধু ঘোষণার আপনার ডিগ্রি জারির প্রয়োজন নাই। আর আনুষঙ্গিক প্রতিকার সহ সেক্ষেত্রে আপনার ডিগ্রি জারির প্রয়োজন আছে। আমি আজকে সারাদিন অনেক কাজ করেছি। আমার একটু আগেও কাজ করছিলাম, মানে কেন জানি না আবার 12টার দিকে আমি একটু বৃষ্টিতে ভিজেছিলাম, এই জন্য প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে। সো আপনাদের লাস্টে 2 দিন আমি ক্লাস নিইনি, এই জন্য আমি কোনোভাবেই চাইনি যে আপনাদের পড়ালেখার ক্ষতি হোক। এই জন্য আমি অবশ্যই ক্লাসটা নিলাম। আপনাদের পরবর্তী ক্লাস আমি বৃহস্পতিবারে নিব। আমাদের পড়া কিন্তু এখনও শেষ হয় নাই, পড়া কন্টিনিউ আছে, পড়া চলবে, ঠিক আছে? এখন ধরেন যে ঘোষণামূলক অধিকার বাদীর নতুন কোনো অধিকার সৃষ্টি করে না, বাদীর বিদ্যমান অধিকারকে কি করে? ঘোষণা করে। এখন যদি পরীক্ষাতে প্রশ্ন আসে ঘোষণামূলক মোকদ্দমা কি নতুন করে অধিকার সৃষ্টি করে? না, নতুন করে অধিকার সৃষ্টি করে না। বিদ্যমান যে অধিকার আছে এই বিদ্যমান অধিকারকে কি করে? ঘোষণা করে। বিদ্যমান অধিকারকে কি ঘোষণা করে। আর আমি তো একটাকে বলেছি কোন কোন ধরনের ঘোষণা করতে পারে, বৈধ বিবাহ আছে কিনা তাদের মধ্যে, দত্তক পুত্র কিনা, আরও অনেক ধরনের ঘোষণা আছে, ঠিক আছে? এইগুলো কয়েকটা উদাহরণ একটু পড়ে নেবেন। তাহলে দেখেন এই 42 ধারাতে আমরা কি কি পাইলাম। 42 ধারার সারমর্মটা আমি আবার একটু বলতেছি, আপনারা কেউ যদি না বুঝে থাকেন আমি খুবই সংক্ষেপে এবং খুবই সহজ ভাষায় খুবই আস্তে আস্তে আপনাদের মনের মধ্যে গেঁথে দেওয়ার জন্য আমি বলতেছি। আপনারা খুব মনোযোগ সহকারে একটু শুনবেন, কোথাও যদি না বুঝেন আমাকে প্রশ্ন করবেন।
ঘোষণামূলক মোকদ্দমা কাকে বলে? কোনো ব্যক্তির যদি আইনগত পরিচয় বা সম্পত্তির অধিকার নিয়ে কোনো অধিকার ক্ষুণ্ণ হয়, সেক্ষেত্রে বিচারক বা আদালত যে ঘোষণা প্রদান করে থাকেন সেটাই হচ্ছে কি ঘোষণামূলক মোকদ্দমা। বা ওই আপনার আইনগত পরিচয় বা সম্পত্তি নিয়ে যে আপনার অধিকার ক্রিয়েট হয়, ওই অধিকার নিয়ে যখন মোকদ্দমা হয়, ওই মোকদ্দমাকেই বলা হচ্ছে কি আপনার ঘোষণামূলক মোকদ্দমা। দুইটা ক্ষেত্রে ঘোষণামূলক মোকদ্দমা করা যায়। একটা আপনার বাদীর আইনগত পরিচয়, এনি লিগাল ক্যারেক্টার, ইংরেজিটা অবশ্যই মনে রাখতে হবে এক্ষেত্রে আপনার। আর 2 নম্বরটা আসতেছে আপনার সম্পত্তিতে শর্তের অধিকার, এনি লিগাল রাইট টু প্রপার্টি। এখন মামলা দায়ের করতে পারে যে কোনো ব্যক্তি যাদের আইনগত পরিচয় বা সম্পত্তিতে মালিকানা খর্ব হয়েছে। এখানে শর্ত কি কি? আইনগত পরিচয় অবশ্যই আইনের মাধ্যমে হইতে হবে, কোনো চুক্তি বা টটের মাধ্যমে হওয়া যাবে না। সম্পত্তিতে সত্যের অধিকারী হতে হবে, ভবিষ্যতে মালিকানা হইলে হবে না। অন্য কোনো ব্যক্তির অধিকার অস্বীকার বা করার উদ্যোগ গ্রহণ যদি করে থাকে। আর সর্বশেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আনুষঙ্গিক প্রতিকার যদি চাওয়ার অধিকার থাকে তাহলে সেক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে। এখানে আনুষঙ্গিক প্রতিকার কি বলতে কি বোঝাচ্ছে? আনুষঙ্গিক প্রতিকার বলতে বোঝাচ্ছে যে মূল দাবির সাথে যদি অন্য কোনো দাবি থেকে থাকে, মূল যে দাবির সাথে যে মূল দাবি আছে ওই মূল দাবির সাথে যদি অন্য কোনো দাবি থেকে থাকে, তাহলে ওই দাবিটাও একই আপনার সাবজেক্ট ম্যাটার নিয়ে, সাবজেক্ট ম্যাটার এক কিন্তু দুইটা ভিন্ন দাবি। এই একই সাবজেক্ট ম্যাটার নিয়ে মূল দাবির সাথে যদি আরও কোনো দাবি করার সুযোগ থাকে, সেই দাবিটাকেই বলা হচ্ছে কি আনুষঙ্গিক প্রতিকার। তাহলে আনুষঙ্গিক প্রতিকার কাকে বলে? মূল দাবির সাথে একই বিষয় নিয়ে আরও যদি কোনো দাবি থেকে থাকে, ওই দাবি যদি করার সুযোগ থাকে, ওই দাবিটা অবশ্যই করতে হবে। যদি ওই দাবি না করা হয় তাহলে বিচারক ডিগ্রি প্রদান না করতে বাধ্য। আর যখন আনুষঙ্গিক প্রতিকার চাইবে না, তখন বিচারক কি করবেন? ওই আর্জিটা সংশোধনের নির্দেশ দিবেন। এই সংশোধনের জন্য সময় দিবেন 21 দিন। 21 দিন সংশোধনের সময় দিবেন। তারপরে ওই 21 দিনের মধ্যে যদি আর্জি সংশোধন করে, তাহলে বিচারক কি করবেন? ডিগ্রি প্রদান করবেন। আর যদি 21 দিনের মধ্যে সংশোধন না করেন, তাহলে বিচারক মামলাটা খারিজ করে দিবেন। আনুষঙ্গিক প্রতিকার বলতে কি বোঝাচ্ছে? তাহলে মূল দাবির সাথে যদি বাদীর আরও দাবি আপনার করতে পারে, সেই দাবি যদি না করে থাকে, ঠিক আছে, মূল দাবির সাথে আরও যদি দাবি থাকে, যে দাবিগুলো থাকবে ওই দাবিগুলো কি আনুষঙ্গিক প্রতিকার বলা হচ্ছে। আনুষঙ্গিক প্রতিকার এর ইংরেজিটা বলা হচ্ছে কনসিকুয়েন্টাল রিলিফ। তাহলে আনুষঙ্গিক প্রতিকার যদি না চাওয়া হয়, বিচারক কয়দিনের আপনার সংশোধনের সুযোগ দিবেন? কয়দিনের মধ্যে আর্থিক সংশোধনের সময় দিবেন? 21 দিনের। ঠিক আছে। আর আনুষঙ্গিক প্রতিকার কাকে বলে? কেউ একজন কি আমাকে বলতে পারবেন? সুন্দর করে আমাকে একটু বুঝান তো, আনুষঙ্গিক প্রতিকার কি? এনিওয়ান, একজন বলবেন। সৈকত ভাই, মুশফিক ভাই, আলামিন ভাই, বলেন তো আপনারা যে কোনো একজন, কে বলবেন? আনুষঙ্গিক, আমি বলি। আনুষঙ্গিক প্রতিকার হচ্ছে আমি একটা মামলা করলাম যে এটা মানে জমিটার সত্ত্বের অধিকার আমার, কিন্তু দখলের মামলা করলাম না, যে সত্ত্বের সাথে দখল, তখন ওই দখলটাই মানে আনুষঙ্গিক প্রতিকার আর কি। আর মূল দাবিটা কি? সম্পত্তির মালিকানা। সম্পত্তির মালিকানা হলো মূল দাবি, আর ওই সম্পত্তির দখল গ্রহণটা হলো কি আনুষঙ্গিক প্রতিকার। তাহলে আমাদের লিটারালি কি দাঁড়াইলো? যে মূল দাবির সাথে যদি অন্য কোনো দাবি থেকে থাকে, সেই দাবি অবশ্যই করতে হবে। আর ওই আপনার মূল দাবির সাথে যে দাবি থাকে, ওই দাবিটাকেই বলা হচ্ছে কি আনুষঙ্গিক প্রতিকার। আশা করি সবাই বুঝতে পেরেছেন।
এইবার আমি পরবর্তীতে যাই যে আপনার শুধু ঘোষণার মামলা দায়ের করতে হবে কত দিনের মধ্যে? 6 বছরের মধ্যে। শুধু ঘোষণার মামলা দায়ের করতে হয় 6 বছরের মধ্যে। আর শুধু ঘোষণার মামলার কোর্ট ফি হলো 300 টাকা। শুধু ঘোষণার মামলার কোর্ট ফি 300 টাকা। আর শুধু ঘোষণার মামলায় কি করার দরকার নাই? ডিগ্রি জারির প্রয়োজন নাই। এইবার ধরেন যে আমরা একটা সিকোয়েন্স পেয়ে গেলাম, আমরা 2 নম্বর সিকোয়েন্সে যাব যে আনুষঙ্গিক প্রতিকার সহ যখন আমরা ঘোষণার মামলা করব তখন কোর্টে টাকা দেওয়া লাগবে আনুপাতিক হারে বা অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি দিতে হবে। আর আনুষঙ্গিক প্রতিকার ছাড়া আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণার মামলা দায়ের করতে হবে 3 বছরের মধ্যে। আর আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণার মামলায় আপনার ডিগ্রি জারি হওয়ার প্রয়োজন আছে। আনুষঙ্গিক প্রতিকার দেওয়া ঘোষণামূলক মোকদ্দমায় ঘোষণা দেওয়া বিচারকের জন্য কি আপনার ডিসক্রিশনারি পাওয়ার। ডিসক্রিশনাল পাওয়ার। এখন ধরেন আপনাদের একটা সহজ একটা আমি দেখাই দিই যে এই আপনার এসআর অ্যাক্টের 8 ধারা 9 ধারা এইগুলো আপনার কি ডিসক্রিশনারি পাওয়ার না। আর বাকি যত যে ক্ষেত্র আছে সবগুলো ক্ষেত্রে আপনার কি ডিসক্রিশনারি পাওয়ার বা বিচারকের বিবেচনামূলক ক্ষমতা। এখন ধরেন আমরা তাহলে এই 42 ধারা থেকে আমরা এইগুলোই পাইলাম। এই যতগুলো পড়াইলাম এই এতগুলোর মধ্যে থেকে মিনিমাম একটা অথবা 2টা প্রশ্ন আপনারা পাবেন। মিনিমাম একটা পাবেন, ভাগ্য ভালো থাকলে 2টা প্রশ্ন কমন পাবেন। এই 42 ধারা থেকে একটা না একটা প্রশ্ন কমন আসবেই। এইবার ধরেন যে এই যে আমরা যে ঘোষণা করলাম এই ঘোষণার ফলাফল কাদের উপর বাধ্যকর? এই ঘোষণার ফলাফল শুধুমাত্র তাদের পক্ষগণের উপর বাধ্যকর হইবে। আর ওই ঘোষণার মধ্যে দাবিদার যদি কোনো ব্যক্তি থাকেন তাহলে এই ঘোষণার ক্ষেত্রে আপনার তৃতীয় কোনো ব্যক্তির উপর বাধ্যকর হবে না। ঘোষণা শুধুমাত্র পক্ষগণের উপর বাধ্যকর, তৃতীয় কোনো পক্ষের উপর বাধ্যকর হবে না। এইটাই আপনার হলো 43 ধারার মূল কথা যে ঘোষণার ফলাফল ঘোষণা আপনার কাদের উপর বাধ্যকর হবে? বাদী আর বিবাদীর উপর ঘোষণা কি হবে? আপনার বাধ্যকর হবে। এখানে আপনার যে যদি কোনো তৃতীয় পক্ষ থাকে তৃতীয় পক্ষের উপর ঘোষণা বাধ্যকর হবে না। বাধ্যকর হবে কার উপর? বাধ্যকর হবে ওই ঘোষণার মামলার যে বাদী ছিল আর যে বিবাদী ছিল এইগুলোর মধ্যে যদি কোনো দাবিদার ব্যক্তি থাকে সেই দাবিদারের ব্যক্তির মধ্যে আপনার কি হবে? কার্যকর হবে বা আপনার বাধ্যকর হবে। কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির উপর ঘোষণা বাধ্যকর হবে না। এইটাই হলো শুধুমাত্র 43 ধারা। 43 ধারা থেকে আর কোনো কিছু করার নাই। আমরা 44 ধারাটা শুধুমাত্র একটা লাইনে আমরা পড়ব যে রিসিভার নিয়োগ আদালতের স্বাধীন ক্ষমতা। এখন ধরেন যে আদালত কি করতে পারেন? বিভিন্ন প্রয়োজনে রিসিভার নিয়োগ করতে পারেন। আর এই 44 ধারা থেকে আপনারা শুধু 2টা প্রশ্ন পড়বেন। একটা প্রশ্ন সুনির্দিষ্ট প্রতিকার আইনে রিসিভারের কথা বলা হয়েছে 44 ধারাতে। আর রিসিভার নিয়োগ এবং যাবতীয় বিষয় নিয়ন্ত্রিত হয় দেওয়ানি কার্যবিধি অনুযায়ী। তাই 2টা প্রশ্ন কি কি পাইলেন? যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের রিসিভারের কথা বলা হয়েছে আপনার 44 ধারাতে। আর এই রিসিভার সম্পর্কে যাবতীয় বিষয় আপনার নিয়ন্ত্রিত হয় দেওয়ানি কার্যবিধি অনুযায়ী। ক্লিয়ার হয়েছেন? জি জি। 44 ধারাতে এর বাইরে আর কোনো পড়া নাই। ঠিক আছে, তাহলে আমাদের পড়া আজকে 44 ধারা পর্যন্তই সমাপ্ত। আমি পরবর্তী ক্লাস নিব আপনাদের আগামী বৃহস্পতিবারে। আর আমি 1 দিন বা 2 দিন সময় দিয়ে আপনাদের এই এসআর অ্যাক্টের বাকি যে ধারাগুলো আছে তার উপর আমি পরীক্ষা নিব আপনাদের। ঠিক আছে, এখন আপনাদের যে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম এই অ্যাসাইনমেন্ট আপনারা আগামীকালের মধ্যে আমাকে অবশ্যই সেন্ড করবেন। আমাকে প্রয়োজনে আপনারা দেখে লেখেন, তাতে আমার সমস্যা নাই। দেখে লেখার পরে ওইগুলো একটু পড়বেন, কিন্তু
অ্যাসাইনমেন্টগুলো আপনারা কালকে আমাকে দিবেন, ঠিক আছে? আর যথাসম্ভব চেষ্টা করবেন যে নিজের মতো করে লেখার, নিজের মতো করে বুঝে লিখবেন। আর যদি প্রয়োজন হয় তাহলে বইয়ের সহযোগিতা নেবেন, ঠিক আছে? এই হলো আমাদের আজকে 44 ধারা পর্যন্ত পড়া। আমি আজকে খুবই মারাত্মকভাবে বা একটু বেশি অসুস্থ ছিলাম, তারপরেও আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য। আশা করি আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করুক পরবর্তী ক্লাস পর্যন্ত, পরবর্তী ক্লাসে। আশা করি আমি এসআর অ্যাক্ট শেষ করে দিব। আপনারা পরবর্তী ক্লাস হবে আপনাদের আগামী বৃহস্পতিবার, এবং আমি যদি সম্ভব হয় আপনাদের পরীক্ষা আমি শনিবারে নিব, এবং পরবর্তী ক্লাস হবে আগামী রবিবার। সো আপনাদের ক্লাস এবং পরীক্ষা নিয়ে আপনাদের থেকে আমার টেনশন বেশি। যখন যতটুকু প্রয়োজন আমি তার থেকে বেশি ক্লাস এবং পরীক্ষা নিব, ঠিক আছে? আপনারা তাহলে আমি যতটুকু পড়াইলাম আপনাদের বাসার কাজ হলো এই পর্যন্ত পড়া শেষ করা, ঠিক আছে? তাহলে এখন আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।